আকাশ ভাইয়া, তুমি যদি আমায় আদর করো তাহলে কি আমার বাবু হবে? অবনীর এমন কথা শুনে কপালে হাত দিয়ে ফেললাম। 10 বছরের এইটুকু মেয়ে যে কিনা আমাকে এমন প্রশ্ন করেছে। এই পাগলি মেয়ে, তুই এসব কি বলিস? হ্যাঁ, আর তোকে কেন আমি আদর করতে যাব? তাহলে তুমি যে আমার কেয়ার করো, আমি খেয়েছি কিনা সেসব জিজ্ঞেস করো, মাঝে মাঝে আমার কপালে চুমু দাও, এমন কেয়ার করলে কি বাবু হয় না? অবনী, তুমি আসলেই একটা পাগল মেয়ে। তুমি ছোট, তাই তোমার কেয়ার করি। আর তোমাকে তো সত্যিকার কপালে চুমু দেই না, চুমু তো দেই মোবাইলে। তাহলে বাবু কেন হবে শুনি? তাহলে আমি তোমার কাছে চলে আসি, তুমি আমায় আদর করবে, তারপর আমার বাবু হলে সেটা নিয়ে আমি বাড়িতে চলে আসবো। আমার না বাবু অনেক ভালো লাগে। হেই পাগলি, কি সব যাতা বলছো? তুমি কোথায় আর আমি কোথায় সেই খেয়াল আছে তোমার? আর তাছাড়া তুমি তো নিজেই একটা বাবু। তোমাকে বাবু দিলে তুমি সেটা সামলাবে কি করে? না, আমি পারবো না। আর তুমি বললেই আমি চলে আসবো, সত্যি? না, আশা লাগবে না। আর আমি কিন্তু তোমার ভাইয়া হই। আর ভাইয়া হয়ে কিভাবে বাবু দেবো তোমায় আমি? বাবুর জন্য তো বিয়ে করতে হয়, তারপর জামাইয়ের সাথে খাতির করে বাবু নিতে হয়। তাহলে তুমি আমার বিয়ে করে নাও ভাইয়া, তারপর তুমি আমার জামাই হবে, আর আমি তোমার সাথে খাতির করে একটা বাবু নেব, তারপর না হয় বিয়েটা বাদ করে দিব। অবনী, এবার কিন্তু রেগে যাব আমি। আর একটা উল্টাপাল্টা বললে তোমার সাথে আর কোনোদিন আমি কথা বলবো না। না না ভাইয়া, প্লিজ এমন করে না, আমি আর বাবু চাইবো না। মনে থাকে যেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি এখন যাই, আম্মু বকাবকি করছে, মোবাইল টিপছি সেই জন্য, আবার রাতে আসবো। আচ্ছা যাও, দুপুরে খেয়ে নিও। আচ্ছা। অবনী চলে গেল। আমি অবাক হয়ে অবনীর কথাগুলো ভাবছি। এইটুকু মেয়ে যে কিনা বাবু চায়, আমাকে বলে আদর করতে, যে কিনা এখনো সম্পর্কের মারপ্যাচ বোঝে না, কার কাছে কী চাইতে হয় সেটা জানে না, সে আমার থেকে বাবু চাইছে। মনে হয় যেন বাবু কিনতে পাওয়া যায়। হাসিও পাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। কীরকম রিয়াকশন করব অবনীর কথায় সেটাই বুঝে উঠতে পারছি না। তবে মেয়েটা খুব ভালো। তার সাথে আমার পরিচয়টা ফেসবুক থেকে। আমি থাকি চিটাগাংয়ে, সে থাকে ঢাকাতে। তার বাবা তাকে গেম খেলার জন্য একটা ফোন কিনে দেয়, কিন্তু সে নাকি কিছুদিন আগে ভুলবশত ফেসবুকটা খুলে ফেলে। তারপর আমার একটা পোস্ট তার সামনে আসে, যেটা দিয়েছিলাম আমি মেয়েদেরকে ডেডিকেট করে। সেখানে সে কী সব হজবরল একটা কমেন্ট করে। পরে আমি কমেন্ট বুঝতে না পেরে তাকে ইনবক্স করি। 2 দিন পর সেটার রিপ্লাই আসে যে সে নাকি কিছুই জানে না ফেসবুকের আগামাথা, উল্টাপাল্টা চাপ লেগে নাকি কী সব লেখা চলে গেছে মানুষের কাছে। সেভাবেই তার সাথে আমার পরিচয়। এরপর থেকে রোজ আমাদের কথা হয়। আমি তাকে ফেসবুকের অনেক কিছু শিখিয়ে দিয়েছি। সে এখন মোটামুটি অনেক কিছুই পারে। এরপর থেকে সে আমাকে মেসেজ করে, আমিও তাকে মেসেজ করি। তবে কেন জানি তার বাচ্চা বাচ্চা কথাবার্তা দেখে আমার কোথাও মায়া পড়ে যায়। তার কাছেও নাকি আমার কথাগুলো খুব ভালো লাগে। এভাবেই দুজন দুজনের প্রতি স্বাভাবিক হয়ে যাই। দুজন বললে ভুল হবে, আমি স্বাভাবিক হয়ে যাই। কারণ আমার মধ্যে ম্যাচুরিটি এসেছে, তার মধ্যে আসে নাই। না হয়তো উপরের কথাগুলো শুনে আপনারা বুঝতেই পারছেন যে সে এখনও বাচ্চা একটা মেয়ে, সবেমাত্র ক্লাস 5-এ পড়ে। এভাবেই দিনের পর দিন আমাদের কথা হতে থাকলো। রাতের বেলায় অবনী লাইনে এসেছে, খুব কান্না করেছিল লাইনে এসে। ভাইয়া, আম্মু না আজ আমায় খুব বকেছে খাওয়ার জন্য, আমি খেতে চাইনি, তাও জোর করে খাইয়ে দিয়েছে। তাতে একদম বেশ ভালো কাজ হয়েছে, না খেলে তো আম্মু বকবেই, তাই না? ভাইয়া, তুমিও আম্মুর পক্ষে কথা বলছো, থাকবো না আমি, একদম দূরে কোথাও চলে যাব। অবনীর এভাবে অফলাইনে যাওয়া দেখে ভিতরটা মোচড় দিয়ে উঠল। কি এমন বললাম যে সে রাগ করে চলে গেল? এতটুকু একটা বাচ্চা মেয়ে, তার ভিতরে এত রাগ, বাপরে! সেই রাতে আমিও লাইনে থাকলাম না বেশিক্ষণ, কারণ কথা বলার মতো কেউ নেই। অবনী আমার লাইফে প্রথম মানুষ যার সাথে আমি এতটা কথা বলি। আজ 3 দিন অবনী লাইনে আসে না। ভেতরে একটা চাপা কষ্ট অনুভব করলাম। মেয়েটার সাথে কথা না বললে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে ভিতরে। সেই খারাপ লাগাটা যেন কখনোই আমি কাউকে বুঝতে পারবো না। যদিও সে বাচ্চা একটা মেয়ে, তার উপরে বাজে কোনো ফিলিংসই কাজ করে না আমার।
আর প্রেম ভিত্তিক তো কোনো কিছুই নাই। তবুও কেমন যেন একটা খারাপ লাগা নিজের ভিতরে কাজ করে। 3 দিন খাওয়া দাওয়া ঘুম কোনোটাই আমার ঠিক মতো হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই মেসেঞ্জারে গেলাম, গিয়ে দেখি অবনী মেসেজ করেছে। আত্মাটা যেন ফিরে এসেছে আমার। সে লিখেছে, ভাইয়া কেমন আছো? খুব একটা ভালো নেই, খুব খারাপ সময় যাচ্ছে আমার। তুমি সেদিন আমার উপরে রাগ করে চলে গেলে, এরপর পুরো একা হয়ে গেলাম আমি। ভাইয়া সরি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে এমন করিনি। রাগ করে চলে গিয়েছি ঠিক, কিন্তু পরে আসতে চেয়েছি, তবে আম্মু ফোন হাতে নিতে দেয়নি। কারণ আমার না খুব পেট ব্যথা হয়েছিল, অনেক কান্নাও করেছি আমি। অবনীর কথা শুনে কষ্টের মানটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। কিন্তু কেন সেটা আমি জানি না। তবে আমাকে কষ্ট পেলে চলবে না, কারণ এটা মেয়েদের জন্মগত রোগ। এটা সব মেয়ের জীবনেই ঘটে, না হলে যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জন্ম নেবে না আর কোনো মানুষ। ভাইয়া তুমি কথা বলছো না যে, তুমি কি আমার উপরে রাগ করেছো খুব? আরে পাগলি মেয়ে, তোমার উপরে রাগ করবো কেন? আর রাগ করার কি আছে? এটা তো মেয়েদের জন্মগত রোগ। এটাতে রাগ দেখালে নিজেকে মানুষ বলে দাবি করতে পারবো না। মেয়েদের জন্মগত রোগ মানে? সেটা তুমি এখনো বুঝবে না, আর একটু বড় হও তখন বুঝতে পারবে। আচ্ছা এখন বলো, তোমার শরীর কেমন আছে? হ্যাঁ ভাইয়া, একটু ভালো, তবে খানিকক্ষণ পর পর পেটে ব্যথা হয়। আচ্ছা যাও রেস্ট করো। ভাইয়া আজ 3 দিন পর তোমার সাথে কথা বলতে এলাম, আর তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। আরে পাগলি, কি বলছো তুমি এসব? তোমায় তাড়িয়ে দিব কেন? যেখানে তোমার সাথে কথা বলা আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, সেখানে তোমায় আমি তাড়িয়ে দিব? তাহলে যেতে বলছো যে? যেতে বলছি কারণ এখন তোমার রেস্ট দরকার। না, আমি রেস্ট করব না, আমি তোমার সাথে কথা বলবো। আমার খুব খারাপ লেগেছে, 3 দিন কথা বলতে পারিনি, এই জন্য। অবনী কথা শুনে ভিতরটা কেমন আনন্দে ভরে উঠল। যা মেয়েটাও আমাকে তাহলে মিস করেছে। আচ্ছা বলো, কিন্তু তোমার যদি পেটে ব্যথা করে আবার? হলে হবে, তুমি আছো না, তুমি ঠিক করে দিবে সব। মেয়েটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে সে দুনিয়ার কাউকে বিশ্বাস করতে শুরু করে, সেটা হয়তো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক করে দিব। তবে তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলো ভাইয়া। এই 3 দিন না আমি তোমায় খুব মিস করেছি। তুমিও কি আমায় মিস করেছো? না, একটুও মিস করিনি, তবে কথা বলতে ইচ্ছে করেছিল আমার খুব। অবনীর কথা শুনে হাসিটা থামাতে পারলাম না। কোনো রিয়াকশন না দিয়ে ওহ বলে চুপ করে রইলাম, কারণ হাসি বা কান্না করি সে তো তার বুঝবে না। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি কেমন? দুপুরে আবার লাইনে আসবো। আচ্ছা যাও, কিন্তু নাস্তা করে নিও। আচ্ছা। অবনী সত্যি এখনো বাচ্চা একটা মেয়ে। বাচ্চা মেয়েটার প্রতি আমার যতটা টান কাজ করে, আমার বেস্ট ফ্রেন্ড কারোর প্রতি আমার মনে হয় এতটা টান কাজ করে না। কেমন যেন হয়ে যাচ্ছি দিন দিন আমি। রেডি হয়ে চলে গেলাম কলেজে। 3 দিন কলেজে যাইনি, কারণটা হয়তো অবনী। আজ মন একদম ফুরফুরা, একটা হাসি মুখে নিয়ে কলেজে চলে গেলাম। ভালোই ভালোই ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ করে বাসায় আসতে যাব, তখনই পেছন থেকে বেস্ট ফ্রেন্ড মামুন ডাক দিল। আকাশ, তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ বল। তোকে ছুমাইয়া ডাকছে, ওইদিকে গিয়ে দেখ তো কেন ডেকেছে সে। মামুনকে নিয়ে ঝুমাইয়ের কাছে গেলাম। সে উল্টো দিকে ঘুরেছিল। আমি তাকে ডাক দিতেই সে পিছন ফিরে গোলাপ দিয়ে আমায় প্রপোজ করে বসলো। আকাশ, তোমায় আমি খুব ভালোবাসি। ঝুমাইয়ের কাণ্ড দেখে চরম পর্যায়ে রাগ উঠে গেল। ঝুমাইয়া, আই এম সরি, আমি পারবো না তোমার সাথে এভাবে জড়াতে, আমায় ক্ষমা করো তুমি। কিন্তু কেন আকাশ? আমার মধ্যে কিসের কমতি আছে? কোনো কিছুরই কমতি নেই, তবু আমি তোমায় আমার জীবনের সাথে জড়াবো না। পাশ থেকে মামুন বলে উঠল। আকাশ, ছুমাইয়া তোকে অনেক লাভ করে। মামুন, ওকালতি বন্ধ কর, আমি ওর সাথে এভাবে জড়াবো না, বলেছি তো জড়াবো না। হ্যাঁ, ওর সাথে এসবে জড়াবি কেন? তোর তো কচি শরীর চাই, সেটা তো তুই পেয়ে গেছিস। এখন আর স্লিম ফিগারের দরকার নাই তোর। কি বলছিস মামুন তুই এটা? মামুনকে অবনীর ব্যাপারে সবটা বলেছিলাম, কিন্তু সেটা নিয়ে বাজে ইঙ্গিত করলো। মামুন, মুখ সামলে কথা বল, না হয় কিন্তু। না হয় কিন্তু কি? হ্যাঁ, যা সত্যি তাই বললাম। তোর কচি শরীরের নেশা ধরেছে। না হয় ছুমাইয়ের মতো মেয়েকে তুই রিজেক্ট করতি না।
রাগ মাথায় উঠে গেল। এবার সজোরে এক লাথি মারলাম মামুনের তলপেট বরাবর। সে সোজা গিয়ে মাটিতে আছড়ে পড়ল। তখনই পেছন থেকে কয়েকজন ছেলে এসে আমায় মারতে শুরু করলো। মেরে আমার সারা শরীর ফাটিয়ে ফেলেছে। আমি কিছুই বলিনি, চুপচাপ মার খেয়ে মাটিতে বসে রইলাম। চোখের সামনে শুধু অবনীর চেহারাটা ভেসে উঠছে। খালি মনে হচ্ছিল তার সাথে এখন কথা বলতে পারলে আমার সমস্ত ব্যথা চলে যাবে, আমার শরীর থেকে রক্ত পড়া এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এসব নিয়ে ভাবতে ভাবতে মাথা ঘুরে মাটির উপরে আছড়ে পড়লাম। যখন জ্ঞান ফিরে আসলো তখনই নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে শুয়ে আছি। কী ঘটেছিল মনে করতেই কলেজের ঘটনাটা মনে পড়ল, যে মামুন এবং তার কিছু ফ্রেন্ড মিলে আমাকে মেরেছে। খালি একটা জিনিসই ভেবে পাচ্ছি না যে যখনই ভালো হয়ে যায় তখনই এসবে পড়তে হয় আমাকে। যেই আকাশের বাসার খাটের তলে এখনও কয়েকটা মেশিন আছে, যেই আকাশ একটা সময় কোমরে মেশিন গুঁজে হাঁটতো, সে আজ এত নেতিয়ে গেল কেন? আসলেই তো আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু কিছুই করিনি। অবনীর সাথে কথা বলতে আমার ভালো লাগে এখন। এছাড়া দুনিয়ায় আর কোনো কিছুতেই আমার মোহ কাজ করে না। হ্যাঁ, আজ আমিও ভালো হয়ে গেলাম। তোরাও ছোবল মারলি আমায়। কথাই আছে না, বাঘ যখন বড় হয়ে যায় তখন কুকুরও ভেঙচি কাটে। এসব নিয়ে ভাবছিলাম, তখনই পাশ থেকে আম্মু বলে উঠল, বাবা এখন কেমন লাগছে তোর? মা আমি ঠিক আছি, তোমরা টেনশন করো না। টেনশন করব না বললেই কি টেনশন কমে যাবে? কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস তুই? ডাক্তার একটু আগে আমাদের সান্ত্বনা দিয়ে বলে গেছে যে কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসবে, তাই নিজেকে একটু শান্ত রেখেছি। হ্যাঁ মা, হতাশার কিছু নেই, আমার জ্ঞান ফিরে এসেছে আর এখন আমি ঠিক আছি। কিন্তু বাবা তোর সাথে এমনটা করলো কে? মা বাদ দাও তো ওসব কথা। আমি জানি তোমার নাম বললে তুমি বাবাকে দিয়ে তাদের পালিশ করাবে, কিন্তু আমি তা চাই না। আর আমি যদি চাইতামই তাহলে ওদের আজ কেউ বেঁচে থাকতো না। তুমি তোমার ছেলেকে ভালো করে চেনো, আর তোমার ছেলের আগের রূপ সম্পর্কে তোমার ভালোই ধারণা আছে। আচ্ছা তাহলে বাদ দে। বিকেলবেলায় আমায় বাসায় নিয়ে আসা হলো। অবনীর কথা খুব মনে পড়ছিল। মেয়েটা হয়তো আমাকে অনেক কয়টা মেসেজ করেছে। বিকেলে আর লাইনে আসতে পারিনি, কারণ আম্মু নিগরানি করেছে আর আমার খেয়াল রাখছে যাতে আমি ফোন না টিপিয়ে রেস্ট করি। এখন কোনোভাবেই লাইনে যাওয়া সম্ভব না, রাত ছাড়া আর লাইনেও যেতে পারবো না। মনটা খালি ছটফট করছিল বাচ্চা মেয়েটার সাথে কথা বলার জন্য। জানি না এই বাচ্চা মেয়েটা আমায় কোন ধরনের বয়স করেছে। তাকে ছাড়া দুনিয়ায় আর কোনো কিছুরই কল্পনা করতে পারছি না আমি। অধীর অপেক্ষার পর রাত ঘনিয়ে এলো। ফোনটা হাতে নিয়ে ডাটা অন করলাম। অবনী মেসেজ দিয়েছে কিনা সেটা চেক করলাম। চেক করে দেখি 99+ মেসেজ উঠে আছে। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। এখনও মেসেজ করছেই লাগাতারে। ভাইয়া তুমি কেমন আছো? কোথায় তুমি? একটু কথা বলো না। আমার না খুব মন খারাপ লাগছে, আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। সবগুলোই এই টাইপের মেসেজ, আর স্যাড ইমোজি তো আছেই। অবনী এই যে আমি চলে এসেছি। কই ছিলা সারাদিন? আমার কথা একটু মনে পড়েনি তোমার? এতটা স্বার্থপর তুমি, এতগুলো মেসেজ করলাম আর তুমি এখন এসে আনসার দিচ্ছ। আরে আগে শোনো তো কি হয়েছে, তারপর না হয় যা বলার বলিও। শুনবো না আমি কোনো কথা। তুই সারাদিন আমার সাথে কথা বলিসনি কেন? না আমার মতন অন্য কোনো বাবু পেয়ে গেছিস? হ্যাঁ আরে বাপরে, পাগলি তো খেপে গেছে। আরে অবনী আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি? এই ভাইয়া কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো এখন? আর কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? হ্যাঁ এখন আমি ঠিক আছি, আর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা অবনীকে বলা যাবে না, তাই এমনি বানিয়ে মিথ্যা বলে দিলাম যে গাড়ির ধাক্কা লেগেছে। আমি তোমায় দেখবো, ভিডিও কল দাও তুমি। আল্লাহ, এখন তো বিপদে পড়ে গেলাম, কারণ হাত পা ফুলে আছে আমার। আর তাছাড়া মাথার কোনায়ও ব্যান্ডেজ করা হালকা করে। এগুলো সে দেখলে কি করবে আল্লাহ জানে, তাই না করে দিলাম ওকে। না এখন কথা বলা যাবে না। এই কুত্তা ভাইয়া, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমায় দেখবো বলেছি, তা দেখবো।
অবনী জেদের কাছে হার মেনে গেলাম। শেষমেশ ভিডিও কল দিলাম। সে আমার অবস্থা দেখে তো চিৎকার করে কান্না করে দেওয়ার মতো অবস্থা। পুরো মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। ভাইয়া তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে পাগলি, তুমি কান্না করছো কিসের জন্য? হ্যাঁ, আমি ঠিক আছি তো, একটু লেগেছে শরীরে, আজ বাদে কাল ঠিক হয়ে যাব। প্লিজ কান্না থামাও। ভাইয়া আমার না খুব কষ্ট হয় তোমার কিছু হলে, তোমার সাথে কথা বলতে না পারলে। আমারও তো কষ্ট হয় অবনী। আচ্ছা ভাইয়া, কেন হয় সেটা কি তুমি বলতে পারবে? না, তা তো আমি জানি না, তুমি কি জানো? না, আমিও তো জানি না, তবে আমার মনে হয় যেন আমি এক্ষুনি মরে যাব তোমার সাথে কথা বলতে না পারলে। অবনী কথা শুনে বুকটা কেমন যেন কাঁপা দিয়ে উঠল। মনে হয় যেন আমার ভালোবাসার মানুষ, মনে হয় যেন সে আমার এপার ওপারের সাথী। কিন্তু হাকিকতে এমন কিছুই নেই আমাদের মাঝে, আর থাকবেই বা কী করে? সে একটা বাচ্চা মেয়ে, তার সাথে এসবে জড়ানো দুনিয়ার সবচাইতে বোকামি কাজ হবে। তাও কৌতূহল করে অবনীকে একটা কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা অবনী, তুমি কি জানো ভালোবাসা মানে কি? না ভাইয়া, আমি জানি না, তুমি কি আমাকে শেখাবে? তাহলে সর্বপ্রথম আমি তোমাকে ভালোবাসবো। অবনীর কথা শুনে 3000 ভোল্টেজের একটা শক খেলাম। মেয়ে বলে কি এসব? বাচ্চা একটা মেয়ে, কিন্তু তার পাকা পাকা কথাবার্তাগুলো শুনলে কখনোই মনে হবে না যে সে একটা বাচ্চা। ভাইয়া চুপ করে আছো যে, বলো না, তুমি কি আমাকে শেখাবে? আরে পাগলি, তুমি যে আমার সাথে কথা বলতে না পারলে কষ্ট পাও, এটাও এক ধরনের ভালোবাসা। সত্যি বলছো? তাহলে তো আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, তুমি আমায় ভালোবাসো। ভাইয়া আমার না খুব ইচ্ছে করে তোমার কাছে চলে যেতে, বিশেষ করে আম্মু যখন বকা দেয়, তখন ইচ্ছে হয় বাসা ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যাই, তোমার সাথে থাকি। অবনীর কথা শুনে ভেতরটা নাড়া দিয়ে উঠল। মেয়েটা কি বলছে এসব? ওর কথা শুনে মাঝে মাঝে নিজেই কনফিউজড হয়ে যাই যে সে আসলে কি ছোট্ট বাচ্চা কিনা, না হয়তো এমন পাকা পাকা কথা বলে কি করে, আর বললেও কি তা না বুঝে বলে। কারণ এক ধাঁচের মানুষ আছে যারা বুঝতে পারে সব কিছু, দুনিয়া গোল, উপরে আকাশ নিচে মাটি, কিন্তু তারপরেও তারা এমন ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ধুর, এসব আমি কী ভাবছি? সবেমাত্র ক্লাস 5-এ পড়ে অবনী, দুনিয়ার আগা মাথাও কিছুই বোঝে না এখনো। ভাইয়া তুমি কি আমায় তোমার কাছে নিয়ে যাবে না? হ্যাঁ যাবো তো, তোমার যখন ইচ্ছা হবে আমাকে বলবা, আমি গিয়ে তোমায় নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, আর জানো আজ স্কুলে কি হয়েছে? কি হয়েছে? আমার ফ্রেন্ড লামিয়া বলেছিল তার নাকি বিয়ে আছে, যে কিনা ওকে খুব ভালোবাসে, আদর করে এটা ওটাও কিনে দেয়। পরে আমাকে জিজ্ঞেস করে আমি কাউকে ভালোবাসি কিনা, পরে আমি তোমার নাম বলে দিছি। কি বলেছো আমার নামে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার অনেক কেয়ার করো, আমাকে মজার মজার গল্প শোনাও। অবনী কথা বুঝে উঠতে পারছি না যে এর বিপরীতে আমি কি বলবো। তবে এটা বুঝেছি যে অবনী না বুঝে এসব বলেছে, তবে তার বান্ধবী এই বয়সে এত পেরেকে গেছে। আচ্ছা ভাইয়া, আমি এখন যাই কেমন? আর শোনো, আমি 3 দিন আসবো না লাইনে, কাল আমরা নানু বাড়ি যাব। নানুর বাড়িতে গেলে তো কথা বলতে পারবো না, কারণ মামা বকাবকি করে, আর তাছাড়া আম্মু বকবে ফোন হাতে দেখলে। এখানে তো সারাদিন কাজকর্ম করে, তাই আমার দিকে তেমন একটা খেয়াল থাকে না। ওখানে গেলে তো আর কাজকর্ম করতে হবে না, আমার উপরই নজরদারি করবে সারাদিন। অবনী কথা শুনে ভেতরে একটা চাপা কষ্ট অনুভব করলাম। মনে হয় যেন কলিজাটা এক্ষুনি গলে তেতো হয়ে যাবে। অবনী, আমার না খুব কষ্ট হবে তোমার সাথে কথা বলতে না পারলে। ভাইয়া আমারও খুব কষ্ট হবে, কিন্তু কি করব, আম্মু যে জোর করে নিয়ে যাচ্ছে। তো আমি কি করে থাকবো এই 3 দিন? ভাইয়া তুমি কষ্ট পেও না, আমি সেখানে গিয়ে সময় করে তোমাকে ফোন করব, আর একটু কথা বলে নিব। আচ্ছা তাহলে ঠিক আছে। অবনী চলে গেল।
আমার যেন এখন থেকে কষ্ট লাগছে। আমি ভেবেই পাই না যে মেয়েটার জন্য এত খারাপ কেন লাগছে, যেখানে আমি পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি। রাজনীতির মাঠে রাজা ছিলাম আমি। পুরো কলেজ আমায় এক নামে চিনত, আকাশ মাহমুদ নামে। দুইটা মেশিন সবসময় আমার গোপনে থাকতো। ওসবই যেন আমার প্রিয় ছিল। সেসব যখন ছেড়ে দেই তখন আমার বিন্দু পরিমাণ কষ্ট হয়নি, কিন্তু আজ একটা বাচ্চা মেয়ের জন্য করে যা মচড়ে উঠছে আমার, এটার উত্তর যেন কোনোভাবেই মেলাতে পারছি না। আমি নিজের মনের উপরে পুরোপুরি প্রেশার দিলাম, দেখি কোনো উত্তর বের হয় কিনা ভেতর থেকে। মন তখন একটাই কথা বলছিল, মেয়েটাকে সারা জীবনের জন্য নিজের করে নে, নিজের কাছে রেখে দে মেয়েটাকে। মন যখন এমন বলেছে, তার মানে অবনীকে আমি ভালোবেসে ফেলেছি। ওই বাচ্চা মেয়েটা আমার মন কেড়ে নিয়ে গেছে। এবার যেন মনের হট্টগোল আরও বেড়ে গেল। কি হচ্ছেটা কি সব? হাজারটা কথা মনের মধ্যে জট পেকে আছে। না, এসবের উত্তর আমার এই গরম মস্তিষ্ক এখন দিতে পারবে না। আগে নিজেকে ঠান্ডা করি, পরে শান্ত মাথায় ভাববো। ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আবার শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে গান শুনছি হেডফোন কানে গুঁজে, কারণ কখন জানি অবনী ফোন দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, অবনী 3 দিনে আমাকে একবারও ফোন দেয় নাই। আর আমি সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছি, তবে কানে হেডফোন গুঁজে রেখেছিলাম। যদি সে ফোন দেয় তাহলে যেন কথা বলতে পারি। তবে সে ফোন দেয়নি, হয়তোবা সময় সুযোগ হয়নি। তবে এই 3 দিন আমি নিজেকে শান্ত রেখে নিজের মনকে প্রশ্ন করেছি যে অবনী আমার কে হয়, ওকে আমি ভালোবেসে ফেলেছি কিনা। মন বারবার একই কথা বলছে, অবনীকে সারা জীবন নিজের করে রেখে দেই। ওই হলো কথা তো একটাই, সারা জীবন কাছে রেখে দেওয়া মানেই ওকে ভালোবাসা। নিজেকে শান্তি রাখলেও 3টা দিন অনেক কষ্টে কেটেছে আমার। আজ অবনী আসবে লাইনে। রাতের বেলায় অবনীর জন্য অপেক্ষা করছি। ভেবে রেখেছি অবনীকে মনের কথা কিছুটা ইঙ্গিত দিব, কিন্তু সে আমায় অবাক করে দিল। লাইনে এসে এক গাদা প্রশ্ন ছুড়ে দিয়ে লাইন থেকে বের হয়ে গেল। এসবের কী উত্তর দিব আমি নিজেই বুঝতে পারছি না, কারণ অবনী অপরিচিতর মতো আচরণ করে চলে গেল। অপরিচিত মানুষের সাথে কথা বলতে তো হিমশিম খেয়ে যাই, তাহলে কথার উত্তর দিব কি করে? তাও উত্তর দিলাম। তারপর লাইনে অপেক্ষা করছি অবনীর জন্য, কিন্তু সেই রাতে আর অবনী লাইনে আসলো না। আমিও ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম অবনীকে, যে আমি তাকে প্রপোজ করছি। সে আমায় জড়িয়ে ধরে অনেকটা সময় কোলে বসেছিল, আর আমিও তাকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমুও দিয়েছি। যদিও সে বাচ্চা, তবে তার মান রেখে চুমু খেয়েছি। সে তো মহা খুশি। হঠাৎই দেখি অবনী আমার কোল থেকে উঠে দূরে কোথাও যেন চলে গেল। তাকে অনেক ডাকলাম, কিন্তু সে আমার ডাক শুনল না। কোথাও যেন চলে গেছে সে। অনেক খোঁজ করলাম তার, কিন্তু কোনো হদিশই মিলল না। ওকে না পেয়ে সজোরে চিৎকার দিয়ে কান্না করে উঠলাম আমি। তখনই লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে পড়লাম। ঘুম ভেঙে গিয়েছে আমার। তখনই ক্লিয়ার হলাম যে এত সময় আমি স্বপ্ন দেখছিলাম। অবনীময় ছেড়ে কোথাও যায়নি, সে তার জায়গায় ভালোই রয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে অবনী কাল সকালে লাইনে আসলে ওকে ভালোবাসার কথা বলে দিব, ওকে নিজের করে রাখবো সারা জীবন। সেই আর্জি করব তার কাছে, সে যেন আমার কাছে সারাটা জীবন থাকে। আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে লাইনে আসলাম। লাইনে এসে অবনীর আইডি চেক করতেই তো আমার হুঁশ উড়ে গেল। অবনীর আইডি নেই, আইডি সাদা হয়ে গেছে। তার মানে কি অবনী আইডি অফ করে দিয়েছে? তাকে কি কখনো আর আমি পাবো না? সে কি আমায় চিরতরে ছেড়ে চলে গেছে? মাথায় কিছুই কাজ করছে না। অবনীর নাম্বারও নাই যে তাকে ফোন দিব। তার কাছে অবশ্য আমার নাম্বার আছে, কিন্তু সে তো আমায় ফোন দিবে না, কারণ নিজের ইচ্ছায় তো সে আইডি অফ করেছে, হয়তো আমার থেকে পিছু ছুটানোর জন্য। আল্লাহ, এখন কি করব আমি? নিজের অজান্তেই কেঁদে দিলাম। কী রকমের যে চাপা কষ্ট অনুভব করছি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। চিৎকার করে হয়তো কান্না করতে পারবো না, তবে আত্মাটা ভেতরে ভেতরে কেঁদে দিয়েছে। সেদিনও কলেজে গেলাম না। সারাদিন রুমের মধ্যে পড়ে রইলাম। বালিশে মুখ চেপে কিছু সময় চোখের জল ঝরালাম। তারপর ঘুমিয়ে পড়েছি। দুপুর হয়ে এসেছে।
আম্মু এসেছে, খেতে ডেকে গেল। বিছানা ছেড়ে উঠে পড়লাম। তখনই অপরিচিত একটা নম্বর থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে অবনী বলে উঠল। ভাইয়া কেমন আছো? অবনীর কণ্ঠ শুনে খুশিতে কুকরে কেঁদে উঠলাম। তাও নিজেকে সংযত করে নিয়ে উত্তর দিলাম, হ্যাঁ ভালো। তুমি? আর তোমার আইডি অফ কেন? আমি ভালো না ভাইয়া, সকাল থেকে কেন জানি আইডিতে যেতে পারছি না। অবনীর কথা শুনে বুঝতে বাকি রইল না যে সে আইডি অফ করেনি। আইডিতে হয়তো টেকনিক্যালি কোনো সমস্যা হয়েছে। আর আমি কত কিছু না ভেবে ফেলেছিলাম যে অবনী আমায় ছেড়ে চলে গেছে, ওকে আর আমি কোনোদিনও ফিরে পাবো না। যাক, আত্মাটা শান্তি হলো। আচ্ছা, তোমার আইডির পাসওয়ার্ড দাও, আমি দেখছি। অবনী থেকে আইডিটার পাসওয়ার্ড নিয়ে আইডিতে লগ ইন করলাম, কিন্তু লগ ইন হচ্ছে না। আইডি লক খেয়ে বসে আছে। অনেকক্ষণ গোদাগতি করে আইডি ঠিক করলাম। ফেসবুক নিয়ে টুকিটাকি আমার কাজ জানাই, তেমন কোনো সমস্যা হলো না। অবনী দুপুরের দিকে লাইনে আসলো। ভাইয়া খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি, তুমি? হ্যাঁ আমিও খেয়েছি। আসলে ভাইয়া সরি কাল রাতের জন্য। কাল রাতে নানু বাড়ি থেকে এসে শরীর অনেক ক্লান্ত লাগছিল, তাই তোমায় মেসেজ দিয়ে লাইন থেকে বের হয়ে গিয়েছিলাম। খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। আচ্ছা ছাড়ো সেসব কথা, এখন তোমায় যা বলি মন দিয়ে শোনো। হ্যাঁ ভাইয়া বলো। গত 3 দিন যাবৎ মনে যা ঘুরঘুর করছে, আজ তা সব উগলে বের করে দিব। পরে যা হবার হবে। অবনী, আমি তোমায় অনেক ভালোবাসি, খুব 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 ভালোবাসি। ভাইয়া আমিও তো তোমায় ভালোবাসি, আমার প্রিয় ভাইয়া তুমি। অবনী, এটা এই ভালোবাসা না যেটা তুমি মনে পুষে বসে আছো। এটা এক অন্যরকম ভালোবাসা, যে ভালোবাসায় দুজন মানুষ সারাটা জীবন একসাথে থাকতে পারে। এটা সেই ভালোবাসা, যে ভালোবাসায় দুজন মানুষ বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়, সারাটা জীবন দুজন দুজনের মুখের দিকে কাটিয়ে দেয়। এটা সেই ভালোবাসা। আমি তোমাকে তেমনভাবে ভালোবাসতে চাই, তোমার উপরে অধিকার খাটাতে চাই, তোমার হাত ধরে সারা জীবন পাড়ি দিতে চাই। আর তুমি না বাবু চেয়েছিলে? তোমার যত বাবু লাগে সব আমি দিব। তোমার যত খুশি বাবু নিও আমার থেকে, কিন্তু আমার তোমাকে চাই। ভাইয়া সত্যি তুমি আমায় বাবু দেবে? তাও যত খুশি তত? হ্যাঁ অনেক বাবু দিব তোমায়, কিন্তু তোমার আমাকে ভালোবাসতে হবে। আচ্ছা ভাইয়া বাসবো। তাহলে আজ থেকে ভাইয়া ডাকবে না আর। তাহলে কি বলে ডাকবো? তোমায় ভাইয়া ডাকতে যে আমার খুব ভালো লাগে। আরে অনেক নাম আছে ডাকার, দরকার হয় তুমি আমার নাম ধরে ডেকো, তবুও ভাইয়া বলবে না। আচ্ছা কিন্তু আমাকে কি কি করতে হবে? তোমার তেমন আর কিছুই করতে হবে না, শুধু কোনো ছেলের সাথে কথা বলবে না তুমি। কোনো ছেলে ভালোবাসি বললে সোজা বলে দিবে তুমি আমায় ভালোবাসো। আচ্ছা ভাইয়া। আবার ভাইয়া ডাকলে কেন? ও সরি আকাশ। আচ্ছা, তোমার ছেলে বাবু চাই না মেয়ে বাবু চাই? আমার দুটো চাই, তাও 2 জোড়া করে, 2 ছেলে আর 2 মেয়ে। অমনির কথা শুনে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। আরে বাপ, এত বাচ্চা পয়দা করবো কোথা থেকে? আমিও তো মানুষ নাকি? নাকি জাপানের বুলেট গতিতে চলার ট্রেন? আচ্ছা আমি বাবু কবে পাবো? অর্ডার করেছি, বিয়ের পর তোমায় আমি বাবু দিয়ে দিব। আচ্ছা। অবনীর সাথে কথা বলে দুপুরটা পার করে দিলাম। বিকেলবেলা লাইন থেকে বের হয়ে বাইরে হাঁটতে গেলাম। তখনই দেখি আমার বাসা থেকে একটু দূরে মানুষজন ভিড় করে আছে। সামনে এগিয়ে গিয়ে দেখি অনেক ছেলেপেলে মিলে একজনকে মারছে। এগিয়ে গেলাম, সেখানে গিয়ে দেখি আমার কলেজ ফ্রেন্ড মামুনকে 10-15 জন মিলে কেলাচ্ছে। আমাকে ছেলেগুলো দেখতে পেয়েও সাথে সাথে থেমে গেল, হাত থেকে লাঠিসোঁটাটা ফেলে দিয়েছে, কারণ ছেলেগুলো আমার পরিচিত। আর তার থেকে বড় কথা, আমি ভালো করে চিনে। এই তোরা এখানে কি করছিস রে? ভাই, এই মামুনোর এলাকায় আমাদের ছেলেপেলেকে পিটিয়েছে, তাই এখন ওকে সুযোগ পেয়ে বানিয়েছি। কি বললি তুই? ছেলেটাকে কাছে এনে ঠাস করে গালের মধ্যে একটা চোয়ার বসিয়ে দিলাম। তোদের সাহস তো কম না, তোরা আমার এলাকায় থেকে মারামারি করিস? ভাই, ভুল হয়ে গেছে আমাদের, আর কখনো মারামারি করব না। যা এখান থেকে সব কয়টা, আমি ওকে দেখছি। তারপর ছেলেগুলোকে আমার কথায় সেখান থেকে চলে গেল। তবে যাওয়ার আগে মামুনকে বলে গেল,
আজ ভাইয়ার জন্য তোকে ছেড়ে দিলাম, কারণ ভাইয়ের উপরে কথা বলবে এই এলাকায় এমন কোনো বাপের বেটা এখনো জন্ম নেয়নি। কিন্তু তোকে যদি অন্য কোনো দিন সুযোগে পাই, সোজা উপরের টিকিট ধরায় দিব। বলে গেলাম কথাটা, খাতায় নোট করে রাখিস। মামুন, কেন করিস এসব? আকাশ, তার মানে তুই সেই আকাশ যে কলেজে রাজনীতি করতি, যার নাম শুনলে পুরো কলেজ ভয়ে কাঁপতো? হ্যাঁ, আমি সেই আকাশ। আমার মুখ থেকে পরিচয়টা শোনার পর মামুন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো মনে হয় এখনই বের হয়ে আসবে। আকাশ, আমায় মাফ করে দে। আমি জানতাম না তুই এই আকাশ। জানলে খোদার কসম তোর গায়ে কোনোদিন হাত তুলতাম না। আর তুই তো চাইলে সেদিন আমায় মেরে ফেলতে পারতি, কিন্তু তেমন কিছু তো করিসনি। কারণ জাহেল ছিলাম একটা সময়। নামের জন্য অনেক কিছু করেছি, কিন্তু এখন সেসব ছেড়ে দিয়ে শান্তিতে থাকতে চাই। আর শোন, তোরা যেই পাওয়ারের জন্য দৌড়াদৌড়ি করছিস এখন, একটা সময় সেই পাওয়ার মানুষ আমার থেকে নিয়ে যেত। আর বেশি কিছু বললাম না, ভালো থাক, চললাম। আর পারলে এসব ছেড়ে দে বলে চলে আসতে ধরলাম। তখনই পিছন থেকে মামুন এসে আমায় ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। আকাশ, আমি সত্যি সরি রে। আমি না জেনে তোর সাথে অন্যায় করেছি। আমি যদি জানতাম তুই আকাশ, কোনো সাধারণ মানুষ না, তাহলে কোনোদিন তোর গায়ে হাত দিতাম না। অনুতপ্ত হয়েছিস, এতেই অনেক। আমার আর কিছুই চাই না। মাপসাপ তো পাগলের কাজ কারবার। আকাশ, তোর মতো মানুষ হয় না। তোর সাথে সারা জীবনের জন্য বন্ধুত্ব রাখতে চাই রে। সে আগেও ছিলি, এখনও আছে, তবে মাঝে ফাটল ধরেছে। তবে তুই চাইলে সেটা কন্টিনিউস করতে পারিস। হ্যাঁ, আমি চাই। সেদিনের পর থেকে মামুন আমার সবচাইতে কাছের বন্ধু হয়ে গেল। তাকে যদি বলি কলিজা কেটে দিতে, সে সেটাও কেটে দিবে। রাতের বেলায় অবনী লাইনে আসলো। তার সাথে অনেকটা সময় কথা বললাম, অনেক খুনসুটি করলাম। তবে সে এখনও বাচ্চা, তাকে আগে প্রস্তুত করতে হবে আমার জন্য। তবে রিলেশনের জীবনটা শুরু হয়ে গেছে, শুধু অবনীকে আমার জন্য গড়ে তোলা বাকি। রিলেশনের বয়স আজ 4 বছর 2 মাস। অবনী ক্লাস 9-এ পড়ে এখন। তাকে পুরোপুরি তৈরি করে নিয়েছি নিজের মতো করে। সে এখন সবটাই বোঝে, যে আমি তার কে, তার সাথে আমার কেমন সম্পর্ক। মোটামুটি পাকাপোক্ত হয়েছে এখন। তাকে যদি কেউ জিজ্ঞেস করে ভালোবাসা কি, সে হয়তো আমার থেকেও ভালো করে সেটার মিনিং করতে পারবে। হঠাৎ একদিন অবনী বায়না করে বসে, যে করেই হোক 2-1 দিনের মধ্যে তার সাথে দেখা করতে হবে আমার। এর আগে কোনোদিন আমাদের দেখা করা হয়নি, ভিডিওতেই কথা হয়েছে আমাদের। তাছাড়া এবার দেখা করলে হয়তো জীবনের প্রথম তার সাথে আমার দেখা হবে। কি আর করা, মনের মানুষ দেখতে চেয়েছে আমায়, সেটা তো করতেই হয়। আগামীকাল রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে গিয়ে সেখানে পৌঁছেছি। অবনীর স্কুলের নাম করে বাসা থেকে বের হয়ে সারাদিন আমাকে নিয়ে ঘুরল। সেই করে দুজনের সময়টাকে উপভোগ করেছি। আমি এবার সেই দিন রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ অনার্স শেষ করে নিজেকে গোছানোর কাজে লেগেছি। বাবার ব্যবসায় হাত লাগিয়েছি, না হয়তো মানুষ বলবে বেকার ছেলে। তার সাথে দেখা করে আসার 2 দিন পর পর্যন্ত ভালোই ছিল। হঠাৎ কেমন যেন পরিবর্তন লক্ষ্য করলাম তার মাঝে, কিন্তু কিছুই বলিনি এসব নিয়ে। কারণ ইদানিং কাজের চাপ বেশি, তাই বেশি একটা সময় দিতে পারতাম না তাকে। যেটুকু কথা বলবো সেসব নিয়ে যদি ঝগড়াঝাটি করি, তাহলে কথা বলা থেকে না বলাই ভালো। পুরোপুরি ছাড় দিয়ে দিলাম তাকে। সামনে ঈদ আসছে, অফিস আদালত সব ছুটি। যাক, এখন চুটিয়ে প্রেম করতে পারবো অবনীর সাথে। লাইনে এসে অপেক্ষা করছি, কিন্তু অবনীর লাইনে আসার কোনো নামগন্ধই নেই। ফোন করলাম, ওয়েটিং দেখাচ্ছে, হয়তো কারোর সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আবার ফোন দিলাম, ফোনটা বন্ধ। সেদিন আর লাইনেও আসলো না। কেমন যেন অদ্ভুত লাগলো ব্যাপারটা। ভাবলাম হয়তো ঘরে কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, এটা দেখি রীতিমতো আমার সাথে ঘুরতেই থাকলো। ফোন দিলে ওয়েটিং, নয়তো বিজি, আর লাইনে আসা তো একদম ছেড়ে দিয়েছে বললে ভুল হবে। আমি লাইনে এসে তাকে পাই না। লাইনে আসলেই 10 মিনিট 15 মিনিট আগে তাকে অ্যাক্টিভ ছিল দেখায়। আগামীকাল ঈদ, আর 7 দিন অবনীর সাথে আমার কোনো কথা হয় না। ঈদের দিন অনেকবার ট্রাই করলাম অবনীর সাথে কথা বলতে,
কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারলাম না। দুপুরবেলা হঠাৎ দেখি অবনী আমায় নিচ থেকে ফোন করেছে। আমি তো আমাবস্যার চাঁদ হাতে পেয়েছি এমন অবস্থা। ফোনটা রিসিভ করলাম, সাথে সাথেই অপর পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কোনো কথাই বলল না সে। আমি হ্যালো হ্যালো বলেই যাচ্ছি, কিন্তু সে কেঁদেই চলেছে। একটু পর সে লাইন কেটে দিল। এরপর ফোন করার ট্রাই করলাম, কিন্তু ফোন বন্ধ। মাথাটা পুরো হ্যাং হয়ে গেল আমার। কী সব ঘটছে আমার সাথে, কোনো কিছু যেন ভেবে পাচ্ছি না আমি। আজ এতদিন পর যোগাযোগ হলো, তাও সে কান্নাকাটি করে ফোন রেখে দিল। কাহিনীটা কি? হঠাৎই মনে হলো তার আইডিতে গিয়ে দেখি, হয়তো সেখানে কোনো উত্তর পাবো। লগ ইন করে অবনীর আইডিতে ঢুকলাম। আইডিতে ঢুকে যা দেখলাম তাতে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এমন অবস্থা। মেসেজের সবার উপরের লিস্টে একটা নাম জান দিয়ে সেভ করা। আইডিটাতে গিয়ে দেখলাম ছেলেটার নাম রাজ। তার সাথে অবনীর অনেক কথাই হয়েছে, আর তারা অনেক দিন ধরেই কথা বলছে। কি মিষ্টি মিষ্টি আলাপ দেখতে পেলাম তাদের মাঝে। এসব দেখে যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল। আজ একটা ঈদের দিন, অথচ শান্তিমতো ঈদটাও কাটাতে পারলাম না আমি। এসব দেখে তো গা জ্বলে পড়ে যাচ্ছে আমার। কেউ গায়ে অ্যাসিড মেরে দিলেও হয়তো এতটা কষ্ট হবে না যতটা কষ্ট ওদের এসব দেখে হচ্ছে। অবনীর আইডি থেকে বের হয়ে আসলাম। বাসায় মেহমান এসেছে, আম্মু খেতে যেতে বলল নিচে, কিন্তু আমি বোকার মতো সেই জায়গায় বসে রয়েছি। একটু পর আম্মু আবার আসলো এবং বলল, কি রে, কিছু খাবি না তুই? তোর চাচাতো বোনেরা এসেছে, চল ওদের সাথে বসে কিছু খেয়ে নিবি। আম্মু ওদেরকে খেয়ে নিতে বলো, আমি এখন খাবো না, আর আমাকে কিছু সময় একা থাকতে দাও। আম্মু আমার মুখ দেখে বুঝে ফেলল যে কিছু একটা হয়েছে, তাই তিনি আর জোরাজুরি করেননি। আচ্ছা, খিদে পেলে নিচে এসে খেয়ে নিস। আম্মু চলে গেল। আমি এখনও সেখানে ঠায় বসে আছি। দুনিয়াটা যেন আমার জন্য সীমিত হয়ে গেছে। আমার নিঃশ্বাসটা নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। রুমের দরজা আটকে রাত 9টা পর্যন্ত রুমে আটকে কান্না করেছি। এর মধ্যে অনেকে এসে ডেকে গেছে, কিন্তু আমি কোনো সাড়া দেইনি। বাসার সবাই ইতিমধ্যে ধারণা হয়ে গেছে যে আমি কিছু একটা নিয়ে বেশ টেনশনে আছি। তখনই দেখি মামুন ফোন দিল। তার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে আমার। আকাশ, কি হয়েছে রে তোর? তোর আম্মু ফোন দিয়ে বললো তুই নাকি সারাদিন রুমের দরজা বন্ধ করে ভিতরে বসে আছিস। কি বলবো, গলা থেকে ছাউন পর্যন্ত উদা হয়ে গেছে আমার। এতটা শকড হয়ে গেছি আমি অবনীর কর্মকাণ্ড দেখে। তাও বহু কষ্টে বললাম, তুই একটু আমার বাসায় আয়। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ফোন রেখে দিয়ে ফ্লোরে বসে রইলাম। রাজের সাথে অবনীর করা মেসেজগুলো যেন এখনও চোখে ভেসে আসছে। রাজের জায়গা থেকে সেগুলো যেন আমি উপভোগ করতে পারছি। চোখজোড়া আবার তার কার্যক্রম শুরু করে দিয়ে এলো। কাঁদতে কাঁদতে মরার মতো ফ্লোরে শুয়ে পড়লাম। আমার সেন্স কাজ করা বন্ধ করে দিল। চোখজোড়া ঘোলাটে হয়ে আসছে। টেনেও যেন চোখের পাতা খুলে রাখতে পারছি না। দুই চোখের পাপড়ি যেন এক হয়ে লেগে যাবে এখন। আর 2-1 চুল পরিমাণ জায়গা বাকি আছে। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে কোলে করে খাটে নিয়ে যাচ্ছে। আম্মু আব্বু আমার এই অবস্থা দেখে তো কেন্দে কেটে দুনিয়াদারি একাকার করে ফেলেছে। কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ হাতে মেসেজ করছে। অনেকটা সময় পর স্বাভাবিক হয়ে এলাম। কিছুটা শক্তি যেন শরীরে ফিরে এসেছে। চোখ খুলে দেখি মামুন আমার সামনে বসা। কিরে আকাশ, তোর এই অবস্থা হলো কি করে? আর তুই কি নিয়ে এত টেনশন করছিস বলতো আমায়? আম্মু আব্বু তোমরা রুম থেকে একটু বের হও প্লিজ। কি হয়েছে বল না তুই, আমরাও একটু শুনি বাবা। আম্মু না, তোমরা এসব শুনে কাজ নেই, প্লিজ একটু বের হও রুম থেকে। মামুনের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আমরা বের হয়ে যাচ্ছি। হ্যাঁ বল এবার। আন্টিরা বের হয়ে গেছে রুম থেকে। মামুনকে অবনীর সম্পর্কে কিছু কথা বলে মেসেজগুলো দেখালাম। সে আমাদের ব্যাপারে সবটাই জানে। আকাশ, বিশ্বাস কর, আমার না মাটি ফেটে ভিতরে চলে যেতে ইচ্ছা করছে। কাকে বিশ্বাস করব বল? আমি তোদের দুজনের মাঝে এতটা ভালোবাসা দেখেছি যে রিয়েল লাইফেও এমন রিলেশন দেখিনি, যেটাও আজ মিথ্যা প্রমাণ হয়ে গেল। এসব দেখার পর আমি কিভাবে ঠিক থাকি বল?
দেখি অবনীর নম্বরটা দে আমার কাছে। মামুন আমার থেকে নাম্বার নিয়ে অবনীকে ফোন দিল। অবনী ওর ফোনটা রিসিভ করেছে। তাদের মাঝে কী কথা হয়েছে সেটা আমি জানি না, তবে মামুন শুধু এটুকুই বলেছে, অবনী তোকে ফোন দিবে বা মেসেজ করবে একটু পর, তুই আর টেনশন করিস না। মামুন চলে গেল। আম্মু ওকে জোর করে খাইয়ে দিয়েছে। একটু পর অবনী ফোন করে আমার লাইনে আসতে বলল। আমি লাইনে গিয়ে দেখি কয়েক হাজার সরি লিখে মেসেজ করেছে। সরি কেন? কারণ আমি তোমাকে কষ্ট দিয়েছি। যদি কষ্ট দিতে তাহলে সারা যেত, কিন্তু তুমি তো কলিজা ধরে টান মেরেছ আমার। আকাশ, সত্যি আমি সরি। রাজকে আর সে কোথায় থাকে? সেটা পরে বলছি, তার আগে বলো, তুমি নাকি কি সব উল্টাপাল্টা করতে গিয়েছিলে? মানে বুঝলাম না। মামুন ভাইয়া বলল তুমি নাকি সুইসাইড করতে গিয়েছিলে। ও, তার মানে মামুন ওকে এইসব বলে লাইনে এনেছে? হ্যাঁ, করতে গিয়েছিলাম তো। কষ্টে রাখবা, তার থেকে ভালো মরেই যাই। তুই এসব কেন করতে গেছিস? হ্যাঁ অবনী, কথায় এটা চলছিল না। আমি আগে একটা প্রশ্ন করেছি, যেটার উত্তর আমি এখনো পাইনি। রাজকে আর সে কোথায় থাকে? আমার এলাকাতেই থাকে, আর আমার দুঃসম্পর্কের আন্টির ছেলে সে। সে যাই হোক, তার সাথে তোমার সম্পর্ক কতদিন ধরে চলছে? রাজ, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, তবে সে আমায় ভালোবাসে। অনেক কান্নাকাটি করেছে আমার সামনে যেন আমি তার সাথে কথা বলি, সেই জন্য আমি তার সাথে কথা বলি। কিন্তু কিভাবে যেন আমার মন স্লিপ খেতে শুরু করেছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমায়ই ভালোবাসি। আসলে অবনী, আমি তোমাদের সমস্ত মেসেজ দেখেছি। আমাকে তোমার বোকা মনে হয়, তাই না অবনী? না, আমি কিছুই বুঝি না। তোমাদের মাঝে কিছু আছে কি না সেটা মেসেজ দেখে বুঝে নিয়েছি আমি। আকাশ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি সত্যি জেনে বুঝে এসব করিনি, বিশ্বাস করো। শুরুতে আমি ওর সাথে কথা বলতেই চাইনি, কিন্তু পরে কেমন করে যেন সে আমায় ফুসিয়ে ফাঁসিয়ে দুর্বল করে ফেলে তার প্রতি। তাই তার উপরে ঝুঁকে পড়ি আমি। আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। প্লিজ আকাশ, তুমি আমায় এবারের মতন একটা সুযোগ দাও। আর কোনোদিন তুমি আমায় কোনো অভিযোগ দিতে পারবে না। এমন করে চলবো আমি এখন থেকে। অবনী, আমার খুব ঘৃণা হচ্ছে তোমাদের সব মেসেজ দেখার পর থেকে। তবুও তোমায় আমি ভালোবাসার খাতিরে একটা সুযোগ দিতে চাই, তবে সেটা যেমন তেমন সুযোগ না। তোমাকে আমায় বিয়ে করতে হবে। আকাশ, কি বলো এসব? আমার বয়স অনুযায়ী আমি এখনো বাচ্চা, আর তুমি বলছো তোমার বিয়ে করে নিতে? এত কিছু বুঝি না আমি। তুমি আমায় বিয়ে করবে কি করবে না, নয় কিন্তু অঘটন ঘটিয়ে ফেলবো আমি। না না, প্লিজ তুমি উল্টাপাল্টা কিছু করিও না। আমি তোমায় বিয়ে করব। তাহলে রেডি হয়ে থাকো। সপ্তাহ 10 দিনের মধ্যে আমি তোমায় কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করব। বাকিটা পরে সবাইকে জানিয়ে দিব। আচ্ছা। আর কি বলেছি মাথায় থাকে যেন। আজকের পর রাজের সাথে কথা বলা তো দূরের কথা, তুমি ওর ছায়াও পাড়া দিতে পারবে না। আচ্ছা বাবা, এখন তো একটু শান্ত হও। আমি শান্তই আছি, তাও ভিতরে ভিতরে রাগ কাজ করছে। কিন্তু অবনী যেটা আমার ভেতর থেকে মিনিট 10 মধ্যে দূর করে দিল। কারণ সে জানে আমার দুর্বলতা কোথায়। আমার বশ করার টেকনিক সে অর্জন করে নিয়েছে। অনেকটা সময় কথা বললাম অবনীর সাথে। সমস্ত রাগ ওদা হয়ে গেছে। এখন নিজেকে অনেকটা হালকা লাগছে। পরে গিয়ে খেয়ে নিলাম। তারপর থেকে সব কিছুই মোটামুটি ভালোভাবেই চলছিল। অবনী আর রাজের সাথে কথা বলে না। রাজকে সে ব্লক করে রেখেছে। অবনীর কল লিস্ট উঠিয়েছিলাম আমি, সেখানেও আমি ওর পরিবার ছাড়া কারোর নম্বরও পাইনি। এর মধ্যে পাকাপোক্ত প্ল্যান করে ফেললাম দুজন মিলে বিয়ে করার। হাতে সময় আছে আর একদিন। আজ রাত পড়ালেই কাল আমরা বিয়ে করে নিব। আমি সকালে গাড়িতে রওনা হব। সেখানে গিয়ে অবনীকে বিয়ে করে রাতের গাড়িতে আবার চিটাগাং ফিরে আসব। রাতের বেলায় অবনীর সাথে কথা বলছিলাম। অবনী কথা বলার ধরন দেখে কেমন যেন মনের মধ্যে একটা খটকা কাজ করলো। তার কথা বলার ধরন কেমন যেন অপরিচিতের মতো লাগছে। মনে হচ্ছে যেন কিছুই স্বাভাবিক নেই। কাল যে আমরা বিয়ে করব তেমন কোনো আমেজি মনে নেই। সব কিছু যেন কেমন এড়ানো ভাব অবনীর। সরাসরি জিজ্ঞেস করে বসলাম অবনীকে, অবনী, কিছু হয়েছে তোমার? অবনী আমার কথার প্রতি উত্তরে যা বলল তা শুনে আমার চোখ জোড়া যেন কপালে উঠে গেল।
তখন ইচ্ছে করছিল নিজের পেটের মধ্যে নিজেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করে ফেলে। আকাশ, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি রাজকে ভালোবেসে ফেলেছি। সেদিন যখন রাজকে সবকিছু থেকে ব্লক করে দেই তোমার কথায়, পরে ওর আন্টি আমার কাছে আসে আর বলে ওর সাথে একটু কথা বলতে। আমি ওনাকে বারণ করি যে আমি রাজের সাথে কথা বলতে পারবো না। পরে তিনি আমায় খুব রিকোয়েস্ট করে যে মা একটা বার কথা বলো। পরে তেনার কথায় আমি রাজের সাথে কথা বলি। তখন রাজ আমায় কিছু কথা বলে। অবনী, আমি জানি যে তুমি আকাশকে ভালোবাসো, কিন্তু আমি তোমায় আটকাবো না, কারণ আমিও তোমায় ভালোবাসি। ভালোবাসার জন্য এইটুকু আমি করতেই পারবো। তবে একটা কথা ভেবে দেখো, যেই আকাশ তোমার থেকে 1000 মাইল দূরে, সে তোমায় আমার থেকে বেশি কি করে ভালোবাসবে? আমি তোমায় দেখে শুনে প্রেমে পড়েছি, আর সে অন্ধের প্রেমে পড়েছে, যেটার কোনো হকিকত নেই। আজ তোমরা অনলাইনে যোগাযোগ অফলাইন করে দিলে রিলেশনটা মানুষ কবর দেওয়ার মতো মাটিতে পড়বে। আর তুমি মন থেকে সব কিছুর হিসাব মিলাও। যে কয়দিন তুমি আমার সাথে কথা বলেছ, যে পরিমাণ আমি তোমায় ভালোবেসেছি, সেই পরিমাণ ভালোবাসা আকাশ কোনোদিন তোমায় বেসেছে কি না? নানান কাজের অজুহাত দেখে তোমার থেকে দূরে দূরে থেকেছে, আর তোমায় জেনে শুনে আমি ভালোবেসেছি। সে তোমায় ভালোবেসেছে ফেসবুক নামক ফ্যাক একটা নিউজ ফিডে। সে তোমার সম্পর্কে কতটা জানে? যদি সত্যিই তোমাদের ভালোবাসাটা ভালোবাসার মতো শক্ত বন্ধন হতো, তাহলে তুমি কখনোই আমার সাথে এসবে জড়াতে না। যদিও তুমি জড়াওনি, আমি তোমায় জড়িয়েছি, কিন্তু একটু হলেও তো তোমার মনে আমার জন্য জায়গা হয়েছে। সো এবার তুমি ঠিক করো কি করবে তুমি। তবে আমি তোমার অপেক্ষায় থাকবো। ভালো থেকো। সে ফোন কেটে দেয়। তার কথাগুলো আমি ভাবতে থাকি কিছুটা সময় নিয়ে। তখন সত্যি আমি বুঝে গেছি সে আমায় ভালোবাসে, আর তুমি আমায় নানান কাজের অজুহাত দেখিয়ে অবহেলা করেছো। না হয়তো তার জন্য আমার মনে জায়গা হলো কেন? তারপর থেকে অন্য একটা আইডি খুলে তার সাথে যোগাযোগ করি আমি। সে আমায় ভালোবাসা দিয়ে আমার মনে জায়গা করে নিয়েছে, যে জায়গাটা একসময় তোমার জন্য ছিল। আকাশ, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আর বিয়ে তো বহু দূরের কথা। বিয়ে যদি করতেই হয় তাহলে আমি রাজকে বিয়ে করব। তবে ধন্যবাদ আমায় ভালোবাসা নামক সম্পর্কটা শিখিয়ে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আর একটা কথা, তুমি সত্যি একজন ভালো মানুষ, কারণ আজ 4 বছরে তুমি আমার সাথে কোনো রকমের অশ্লীলতা করনি, শারীরিক কোনো আবদার করনি। তবে সত্যি বলতে আমি এখন রাজকে ভালোবাসি, ওকে নিয়েই আমি থাকতে চাই। আর আজকের পর তুমি আমার সাথে কোনো যোগাযোগও করতে চাইবে না। তোমাকে সমস্ত কিছু থেকে ব্লক করে দিচ্ছি। অবনীর কথা শুনে ইচ্ছে করছিল চিৎকার দিয়ে কান্না করে দেই। চোখের পানি নাকের পানি যেন একত্রে ঝর্ণার মতো বইছে। তার কথাগুলো সহ্য করার মতো ছিল না। তার কথার কোনো উত্তর আমি দিতে পারিনি। তবে হ্যাঁ, তাকে কয়েকটা কথা বলেছি। অবনী, তোমায় আমি কোনো ফোর্স করব না, কারণ ভালোবাসা জোর খাটিয়ে হয় না। তোমার মনটাই যখন তার নামে করে দিয়েছ, সেখানে আমি হস্তক্ষেপ করব না। হস্তক্ষেপ করতে যাওয়াটাও পাগলামো হবে। তবে তোমার শেষ একটা কথা বলে অবনী, আমি আকাশের মতন তোমায় কেউ ভালোবাসতে পারবে না। হোক না সেটা 1000 মাইল দূরের ভালোবাসা, তবে সেটা সত্যি ছিল বিধায় আজ 4 বছর ধরে টিকিয়ে রেখেছি। আমার শহরেও মেয়ে আছে, কিন্তু আমি তাদের কাছে যাইনি, কারণ ভালোবাসাটা তুমি নামক মানুষটার উপরে জন্ম নিয়েছে। আর তোমায় আমি কোনো অবহেলা করিনি। বাবার ব্যবসা সামলাতে একটু বিজি হয়ে পড়েছিলাম, ব্যাস এটুকুই। 4 বছর রিলেশনের পর যখন তুমি আমায় চিনতে পারলে না, তাহলে তোমার মন থেকে আমি পাক্কা উঠে গেছি। না হয়তো আমি নামক মানুষটার কোনো আচরণ অবহেলা আর কোনো আচরণ কি, সেটা কি তুমি বুঝতে পারতে? আচ্ছা, বাদ দাও এসব কথা, অনেক লম্বা কথা বলে ফেললাম। ভালো থেকো। আর আমার আকাশ মাহমুদ নামের এই আইডিটা আজীবন খোলা থাকবে। কখনো তোমার প্রয়োজন পড়লে স্মরণ করিও। সেদিনও আমার ভালোবাসাটা তোমার জন্য একই থাকবে। হ্যাঁ, ভালো থেকো। এখন আসছি আমি। রাজ অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ, তুমিও। অবনী আমার চিরতরে ছেড়ে দিয়ে চলে গেল অন্যের হাত ধরে। বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। যাকে কোনোদিন মাটিতে পা রাখতে দেয়নি,
নিজের পায়ে ভর করে হাঁটা শিখেছি। যে কথা বলতে পারতো না তাকে তোতা পাখির মতো কথা শিখিয়েছি। যে ভালোবাসাকে চিনতো না তার সাথে থেকে অনেক ভালোবাসা শিখিয়েছি। যে দুনিয়ার ভালো খারাপ বুঝতো না তাকে দুনিয়ার অশ্লীলতা থেকে বাঁচিয়ে রেখেছি। কখনো তার কাছে নিজের শারীরিক চাহিদার আবেদন করিনি। আর সেই মেয়ে আমি বলে আমি নাকি তাকে অবহেলা করেছি। আই ফিল লাইক আই হ্যাভ লস্ট দ্য পাওয়ার টু স্পিক। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানিও যেন শুকিয়ে গেছে। দুনিয়াদারি ঘুরতে লাগলো আমার। ইচ্ছে করছিল জীবনটা এক্ষুনি শেষ করে দেই। তখনই কোনো এক ভালো মানুষের বলা দুটো উক্তি মনে পড়ে যায়। আজ তুমি তাকে হারিয়ে কাঁদছো, একদিন সেও অন্য কাউকে হারিয়ে তোমার জন্য চোখের জল ঝরাবে। যত কিছুই হোক নিজেকে সামলানো যেন আমার জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কোনো মতেই নিজেকে সামলাতে পারছিলাম না। সারাটা রাত চোখ জোড়া আর থামেনি। বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ঝরিয়েছি। সকালবেলা উঠে অফিসে চলে গেলাম। কাজে যেন কোনো মতেই মন বসাতে পারছি না। এত বড় ধাক্কা কীভাবে সামলাবো আমি? লাইফটাকে গুছিয়ে নিতে ধরেছিলাম সবে, সেখানে অবনী আমার সাথে জীবনসূত্র যোগ হওয়া তাকে বিচ্ছেদ করে দিল। ডিপ্রেশনে পড়ে গেলাম। অফিসে যাওয়া অফ করে দিয়েছি আমি। সারাদিন নিজেকে একা একা রাখার অভ্যাস করতে থাকলাম। মানুষের সমাগম যেন আমার অসহ্য যন্ত্রণা দিত। ওই বলে না, খারাপ সময়ে দুনিয়ার সমস্ত কিছু যদি তার সামনে হাজির করা হয় তারপরেও তার কাছে সেটা তিক্ত লাগে। আমার হচ্ছে মা বাবা বুঝে নিল আমার কিছু একটা হয়েছে। আব্বু আমার এই হাল দেখে জিজ্ঞেস করেই ফেললেন, আকাশ, তোর কি হয়েছে? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস। ঠিকঠাক খাওয়া দাওয়া করিস না, কারোর সাথে কথা বলিস না, অফিসেও যাস না। কারণ কি বাবা? কোনো সমস্যা হয়েছে কি তোর? বাবা, সমস্যা যা হয়েছে তুমি সেসব শুনলেও সলিউশন দিতে পারবে না। তার থেকে ভালো আমায় একা থাকতে দাও। আকাশ, আমি তোর বাবা, আমায় একবার বলেই দেখ খালি। সেটা যদি দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিস হয় তাও তোকে সেটা আমি এনে দিব। বাবা, আমি একটা মেয়েকে 4 বছর ধরে ভালোবাসি। তার সাথে আমার সম্পর্ক চলছিল, কিন্তু কয়েকদিন আগে সে আমায় ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে। মেয়ের বাড়ি কই? দে ওর ঠিকানা দে, আমি ওর সাথে তোর বিয়ে দিব। বাবা, সেসবের দরকার নেই, কারণ যার মন পাল্টে গেছে তাকে ধরে বেঁধে বিয়ে করে কি হবে? বরং আরও কষ্টটা বেড়ে যাবে। থাকুক সে তার মতো, আমাকে কিছুদিন সময় দাও, আমিও নিজেকে সামলে নিব। ওকে, তোর যেমন ইচ্ছা, তবে একদম ভেঙে পড়া চলবে না। আর তোর খালাতো বোন তিশা তো আছেই, ওর সাথেই তোকে বিয়ে দিব। মেয়েটা একদম পারফেক্ট তোর জন্য। বাবা প্লিজ, একা থাকতে চেয়েছি। আচ্ছা, সরি। একা রেখে কিছুদিন নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু তাতে আরও দিন দিন ভেঙে পড়েছি আমি। কষ্টের মাত্রাটা যেন আরও বাড়তে লাগলো। কোনো মতেই অবনীকে ভুলতে পারছিলাম না আমি। রোজ অপেক্ষা করতাম তার মেসেজের জন্য। হয়তো আজ সে মেসেজ দিবে, আজ সে সরি বলে আমার সাথে সব ঠিক করবে। কিন্তু প্রতিদিন আমি নৈরাশ হতাম। আজ 1 মাস হতে চলল, কিন্তু অবনীর কোনো রেসপন্স পেলাম না। কেমন যেন পাগলের মতো হয়ে যেতে লাগলাম। অনেক রকম উপায় ট্রাই করেছি নিজেকে শান্ত রাখার। অবনীর আইডিটা আমার কাছে ছিল। 2 আইডি 2 ওয়েবসাইটে রেখে নিজেই নিজেকে মেসেজ করতাম, কলিজা ভালো আছো, কলিজা কি করো? কিন্তু তাতেও যেন আমার যন্ত্রণাটা কমাতে পারলাম না। নিজেকে পুরোপুরি সমাজ থেকে আলাদা করে ফেলেছি। না যাই অফিসে, না করি কোনো কাজ, খেয়ে দিয়ে রুমেই পড়ে থাকি সারাটা দিন। আর 7 মাস হতে চললো, অবনী আমায় ছেড়ে চলে গেছে। ফেসবুকে যাওয়া কমিয়ে দিয়েছি। কার সাথে কথা বলবো আমি? কেউ তো নেই। ফেসবুকে গেলেই অবনীর আইডি থেকে নিজেই নিজেকে মেসেজ করি। এটা ছাড়া কোনো কাজ নেই আমার। কেউ আমাকে মেসেজ করে না, আমিও কাউকে করি না। রোজ নামাজ পড়ে একটাই দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ, অবনী আইডি থেকে আজ নিজেকে নিজে মেসেজ করি। একদিন যেন সত্যি করে অবনী আমাকে তার আইডি থেকে মেসেজ করে, সেজন্য আবার আমার জীবনে ফিরে আসে। অন্যদিকে অবনীর রিলেশন ভালোই চলছিল রাজের সাথে। রাজ হঠাৎ অবনীকে বলে, অবনী, আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না। তোমার থেকেও ভালো মেয়ে পেয়েছি আমি। এতদিন অন্যের ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করেছি,
কিন্তু এখন আমি নতুন কাউকে পেয়ে গেছি। রাজ, তুমি এসব কি বলছো? আমি কি কোনো ভুল করেছি? প্লিজ, ভুল করলে বলো, আমি সব শুধরে নেব। তাও তুমি আমায় ছেড়ে যেও না। আমি তোমার জন্য আকাশকেও ছেড়ে দিয়েছি। সেটাই তো তোর বড় ভুল। তুই দ্বিতীয় ব্যক্তির জন্য প্রথম ভালোবাসাকে ঠুকরে দিয়েছিস। তুই কোন কাতারে ভালোবাসিস আমায় সেটা আমি বুঝতে পেরেছি। প্লিজ রাজ, এমনটা করো না আমার সাথে। আমি তোমার পায়ে পড়ি। এই বেয়াদবের বাচ্চা, আর একটা বার যদি এসব নিয়ে কানের সামনে প্যাপে করিস তাহলে সোজা তোর গালের চামড়া তুলে ফেলবো আমি। রাজ, তুমি আমায় মারতে ইচ্ছে হলে মারো, যাই ইচ্ছে হয় করো, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, গল্পটি এতদূর পর্যন্ত কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পের এই পর্যায়ে আপনাদের জন্য ধাঁধা নিয়ে হাজির হলাম। আজকের ধাঁধাটি হচ্ছে, সত্যিকারের ভালোবাসার ওজন কত কেজি হয়? ধাঁধাটির উত্তর এই ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমো নম্বরে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে উত্তরটি দিবেন, তার মধ্যে থেকে দুজনকে আমরা আকর্ষণীয় অঙ্কের মোবাইল রিচার্জ গিফট করব। তবে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওর কমেন্টে এই ধাঁধাটির উত্তর দিবেন না, কারণ এই ধাঁধাটির উত্তর কমেন্ট বক্সে দিলে সবাই জেনে যাবে এবং আমরা সবাইকে পুরস্কৃত করতে পারবো না। এজন্য হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে ধাঁধাটির উত্তর দিবেন। ধন্যবাদ। আরে পারবি পারবি, থাকতে আরও ভালোই পারবি। আর আসল কথা হচ্ছে, তোর সাথে রিলেশন রাখার কোনো ইচ্ছাই নেই আমার। তুই একটা থার্ড ক্লাস মেয়ে। তোর থেকে ভালো মেয়ে পেয়ে গেছি যখন আমি, তাহলে তোর আর দরকার কি আমার? শোন, এত কথা বলতে চাই না আমি। সোজা সোজা নিজের রাস্তা মাপ। আকাশের সাথে কয়বার বিছানে গেছিস তার কি কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, আর তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব? তাহলে সেটা ভুল। আমি তোকে কখনোই বিয়ে করব না। অন্যের ব্যবহার করার জিনিস আমি কখনোই আমার জীবনে আনবো না। বাই, ভালো থাক। বলে অবনীর সাথে সমস্ত যোগাযোগ অফ করে ফেলে। অবনী তো পুরোই ভেঙে পড়েছে রাজের এরূপ আচরণ দেখে। সে রাজের জন্য আকাশকে ছেড়ে দিয়েছে, তার জীবনের প্রথম ভালোবাসা, যাকে সে রাজের সামনে ছোট করেছে। আর সেই রাজ তাকে পথে ফেলে রেখে চলে গেছে। রাজের এরূপ আচরণ দেখে আকাশের কথা তার খুব মনে পড়ছে। এখন সে বুঝতে পারছে আকাশ তাকে কতটা ভালোবাসতো। যে মানুষটা তার হাত 4 বছরেও ছাড়েনি, সেই মানুষটাকে সে ধোঁকা দিয়ে অন্যের হাত ধরেছে। এখন যেন কুল কিনারা কোনো কিছুই দেখতে পাচ্ছে না। না, আমি আকাশের কাছে চলে যাব। রাজ যে ধোঁকাবাজ সেটা আমি আজ বুঝতে পেরেছি। তার জন্য আকাশকে আমি কষ্ট দিয়েছি। আমি আকাশের কাছে মাপ চেয়ে সব ঠিকঠাক করে নেব। আকাশ কি আমায় মাফ করবে? তাকে যে আমি কষ্ট দিয়েছি, দরকার হয় তার পায়ে পড়বো আমি, তাও মাফ আমি চাইবো তার কাছে। তার কাছে এবার নিজেকে চিরজীবনের জন্য সঁপে দিব। যা ইচ্ছে হয় সে আমার সাথে করুক, কিন্তু মানুষটাকে আবার চাই। আকাশকে আজ খুব মনে পড়ছে অবনীর। তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তেই দুঃখ করে কান্না করে দেয় সে। হে আল্লাহ, কত বড় ভুলটাই না আমি করেছি। দেখতে দেখতে 1টা বছর চলল। আজ বাদে কাল আমাদের বিচ্ছেদের 1 বছর পূর্ণ হবে। আল্লাহকে এত করে বললাম, কিন্তু তিনি আমার কথা শুনলেন না, আমায় খালি হাতে ফিরিয়ে দিলেন। বেশি কিছু তো চাইনি ওনার কাছে, খালি অবনীকে চেয়েছিলাম। হয়তো তিনি এই জীবনে অবনীকে আমার জন্য রেখে রাখেনি। মনে মনে একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যে সিদ্ধান্তের পর মানুষের জীবনে আর শখ আহ্লাদ বলতে কিছুই থাকে না। আজ রাত 12টায় 1 বছর পূর্ণ হবে, আর আজ রাত 12টায় আমি নিজের সিদ্ধান্তের উপরে অটুট হব। চিরতরে ভুলে যাব অবনী নামক মানুষটার ভালোবাসার কথা। এরপর হয়তো চাইলেও অবনীর কথা আমি আর ভাবতে পারবো না। উপরওয়ালা হয়তো সে শক্তিটা আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এই বেহায়া মন থেকে চিরতরে মুক্ত করে দিবে আজ রাতে অবনীর ভালোবাসাকে। রাতের নামাজ পড়ে উপরওয়ালার কাছে 2 হাত তুলে দোয়া করলাম। ইচ্ছে মতন চোখের জল ঝরালাম মোনাজাতে। নামাজ শেষ করে নিচে গিয়ে খেতে আসলাম। আজ সবাই একত্রে একসাথে একই টেবিলে খেতে বসেছি বহুদিন পর। অনেকটা সময় আম্মু আব্বুর সাথে কথা বললাম। আকাশ, তোর ডিপ্রেশনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। বাবা প্লিজ এখানে থেকে বেরিয়ে আয়। হ্যাঁ বাবা, বেরিয়ে আসবো। আজ 1 বছর পূর্ণ হবে আমাদের। আজকেই শেষ দিন ডিপ্রেশনকে ভিতরে পুষে রাখার।
আজকের পর আমি আর কোনো ডিপ্রেশন নিব না। বাবা মায়ের সাথে কিছুটা সময় কথা বলে উপরে চলে আসলাম। এসে ফেসবুকে ঢুকে বসে আছি আশা নিয়ে, যদি 1 বছর পূর্ণ হওয়ার আগেই অবনী ফিরে আসে। কিন্তু না, সে ফিরে আসেনি। 12টা বাজতে চলল। আমি অবনীকে পুরোপুরি ভুলে যেতে প্রস্তুত এখন। চোখের পানি টুপ টুপ করে পড়ছে। ঘড়ির কাঁটা 12টা অতিক্রম করতেই বিষের বদলটা খুলে গটগট করে সবটুকু খেয়ে নিলাম। ধপাস করে বিছানার উপরে পড়ে গেলাম। মনটা খালি অবনীকে দেখার জন্য ছটপট করছিল। ইস, দুনিয়া থেকে যাওয়ার আগে শেষ একটা বার যদি অবনীর মুখটা দেখে যেতে পারতাম। না, সে হয়তো আমার সাথে শেষ দেখাটাও করবে না। থাকুক, তাকে শেষ দেখা করতে হবে না আমার সাথে। আমি তাকে শেষ একটা মেসেজ করে দেই। কোনোদিন যদি তার মনে পড়ে আমার কথা, তখন শায়রিতে এলে দেখতে পারবে যে আমি আকাশ আর দুনিয়াতে নেই। বিষটা পেটে যেতে না যেতেই শরীরটা কাবু করে ফেলেছে আমার। শরীরটা নড়াচড়া করতে পারছি না। চোখ মুখ কেমন যেন অন্ধকার হয়ে আসছে। তাও বহু কষ্টে ফোনটা হাতে নিয়ে অবনীকে মেসেজ করতে ধরলাম। তখনই অবনীর আইডি থেকে মেসেজ আসলো। কলিজা, আমায় মাফ করে দাও, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। অবনীর মেসেজ দেখে মনটা খুশিতে ভরে গেল, কিন্তু আফসোস সে দেরি করে ফেলেছে। তোমায় একটু ভিডিও কল দেবো অবনী? হ্যাঁ কলিজা, দাও। ভিডিও কল দিয়ে অবনীকে নিজের চেহারাটা দেখালাম। মুখ থেকে অনবরত রক্ত আর ফেনা বের হচ্ছে। এতটা কষ্ট হচ্ছে যেন কলিজাটাও এখন বের হয়ে যাবে। আকাশ, কি হয়েছে তোমার? তোমার মুখ থেকে রক্ত বের কেন হচ্ছে? নিজেকে শেষ করে দিয়েছি অবনী। আজ রাত 12টা বাজেই আমাদের বিচ্ছেদের 1 বছর পূর্ণ হয়েছে। অনেক দিন তো তোমার পথ চেয়ে বসেছিলাম, কিন্তু জানো, আমি না সহ্য করতে পারিনি। অনেক কষ্ট লাগতো তোমার জন্য, তাই আজ সমস্ত কষ্টকে একবারে দূর করে দিলাম। মৃত্যুর অমৃত পান করেছি আমি। আকাশ, তুমি এটা কি করলে? ও কলিজা, তুমি এমনটা কেন করলে? আমি এখন কার কাছে যাব? আকাশের অবস্থা দেখি অমনি চিৎকার করে কান্না করে দেয়। সবাই থাকতে আমায় বদলে না অবনী? আজ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তখন তুমি এসে মিনতি করছো, যেটা সময় থাকতে করনি। মনে আছে অবনী, সেদিন আমি তোমায় কি বলেছিলাম? 1000 বছর গেলেও তুমি অবনী ছাড়া কাউকে ভালোবাসবো না। 1000টা মেয়ের সামনে এসে নিজের শরীরের লোভ লালসা দেখালেও তাতে আমি গলবো না, কারণ ভালো আমি তোমাকেই বেসেছি। আমি তোমার মাঝেই সব কিছু সীমাবদ্ধ ছিল, কিন্তু তুমি আমি ছেড়ে রাজের হাত ধরলে। আকাশ, তুমি আমার মাফ করে দাও, আর প্লিজ কাউকে ডাক দাও বাসার। প্লিজ, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার কিছু হলে আমিও মরে যাব আকাশ। আরে পাগলি আমার, মরবে না তুমি। ভালোবাসার জন্য কেউ একজন কোরবান হয়ে গেছে। এই ভালোবাসা আর কারোর জান নিবে না। আর তাছাড়া 1 বছর যখন আমায় ছেড়ে ভালোই ছিলে, তাহলে বাকিটা জীবনও কাটিয়ে দিতে পারতে। আকাশ, তোমার দুটো পায়ে পড়ি আমি। প্লিজ তুমি বাসার কাউকে ডাকো। প্লিজ, তোমায় হসপিটালে নিয়ে যেতে বলো। আমাকে যত শাস্তি দেওয়ার তুমি দিও, কিন্তু প্লিজ এভাবে নিজেকে শেষ করে দিও না। আমার শেষটা সেই 1 বছর আগে হয়ে গেছে। শুধু শরীরটা নিয়ে দুনিয়ায় ছিলাম, আর সেটাও 3 হাত মাটির নিচে গছে যাবে। নিঃস্বার্থভাবে ভালোবাসার পরিণতি এটাই। এবার তো তুমি খুশি হবনি? বিশ্বাস করো, আর কোনোদিন তুমি ভালোবাসি বলবো না, আর কোনোদিন তোমার জন্য অপেক্ষা করব না, আর কোনোদিন তোমার জন্য বালিশে মুখ গুজে কাঁদবো না। সব কিছু থেকেই মুক্তি নিয়ে নিলাম। কলিজা, ভালো থেকো তুমি, আর আমার জন্য কষ্ট পেও না। রাজকে বিয়ে করে সুখের সংসার করো। আমি পরে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। লাইন থেকে বের হয়ে আসলাম। শরীর পুরো নেতিয়ে গেছে আমার। অবনী ফিরে এসেছে, কিন্তু আমি তো নিজেকে শেষ করে দিয়েছি। গলা ফাটিয়ে কাউকে যে ডাকবো, সে শক্তিটা আমার নেই। তবে চাইলে ফোন করে আব্বু আম্মুকে খবর দিতে পারি, কিন্তু আমি দিব না, কারণ সেদিনটার কথাগুলো আমি ভুলিনি। যেদিন অবনী হয়ে ছেড়ে রাজের হাত ধরেছিল, অবনীর বলে যাওয়া শেষ কথাগুলো কলেজায় সুইচের মতো আঘাত করছিল। যে রাজকে সে ভালোবাসে, যেই ভালোবাসা আমি তার মনে জন্ম দিয়েছি, সেই ভালোবাসা অবনী অন্য কাউকে বেসেছে। যা, মুক্ত করে দিলাম তোকে।
আজকের পর আমি আকাশ কাউকে বিরক্ত করব না, কারোর পথের কাটা হব না। নিকৃষ্ট দুনিয়াটাকে মন দিয়ে ভালোবাসতে গেলাম, আর সে আমায় যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দিল, তাই সবার দৃষ্টির অগোচরে পালিয়ে যাচ্ছি। অন্যদিকে অবনী তো পাগল হয়ে গেছে। সে সজোরে চিৎকার দিয়ে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে। পাগলের মতো কান্না করেছে আকাশ আকাশ বলে। তাকে কেউ সান্ত্বনা দিতে পারছে না। সে আজ বুঝতে পারছে যে সে দুনিয়ার সবচাইতে বড় প্রতারক। না, আমার আকাশের কিছু হতে পারে না। ওর কিছু হতে দেব না আমি। ওর কিছু হলে যে আমিও মরে যাব। না, আমি এক্ষুনি ওর কাছে চলে যাব। আব্বু, আমি এক্ষুনি চিটাগং যাব। কি হয়েছে তোর? এমন পাগলামো কেন করছিস তুই? আকাশ বিষ খেয়েছে, আমি তার কাছে যাব। ওকে ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলবো। তুমি এখন আমার চিটাগাং নিয়ে চলো, না হয় কসম করে বললাম আমিও আমার জীবন দিয়ে দেবো এখানে। অবনীর বাবা অবনীর জেদ দেখে সেই রাতেই অবনীকে নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয়। অবনীর কাছে মামুনের নাম্বার ছিল। সে মামুনের সাথে কন্ট্যাক্ট করে আকাশের বাসার ঠিকানা নিয়ে ওর বাসায় যায়। ঢাকা থেকে চিটাগাং আসতে আসতে প্রায় সকাল 8টা বেজে যায়। অবনী আর তার বাবা আকাশের বাসার সামনে এসে দেখে অনেক মানুষ একত্রে জড়ো হয়ে আছে। সবার মুখেই হতাশার ছাপ। অবনীর ভিতরটা যেন কেমন ধূপ ধূপ করছে। আল্লাহ, আমার আকাশে যেন কিছু না হয়, তুমি ওকে সুস্থ রেখো। অবনী আর তার বাবা ধীরে ধীরে আকাশের বাসার দিকে এগিয়ে যায়। বাসার দরজার সামনে যেতেই দেখতে পায় একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ মাটিতে শুয়ে রাখা হয়েছে, আর মানুষজন তাকে ঘিরে কান্নাকাটি করছে। এটা দেখে অবনীর বুক ধূপধূপানি যেন আরও বেড়ে যায়। সে হঠাৎ মামুনকে দেখতে পায়। সে আরও আগে মামুনের ছবি দেখেছে। মামুন অবনীকে দেখতে পেয়ে তার দিকে এসে বলে, ওই যে দেখ, ছলনাময়ী আকাশ ঘুমিয়ে আছে। সে আমাদের সবার সাথে ছলনা করে দুনিয়া ছেড়ে চলে গেছে। মামুনের কথা শুনে অবনীর দুকড়ে কান্না করে দেয়। সে দৌড়ে লাশটার দিকে এগিয়ে যায়। লাশটার কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ওর মুখ থেকে কাপড়টা আলতো করে সরিয়ে ফেলে। লাশটার মুখ থেকে কাপড় সরাতে দেখতে পায় আকাশ ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখে অবনী আকাশকে জড়িয়ে ধরে সজোরে এক চিৎকার মেরে ওর গায়ের উপরে ঢলে পড়ে। অবনীও দম ছেড়ে দিয়েছে। আকাশের লাশ দেখে অবনীও যেন নিজেকে ঠিক রাখতে পারেনি। স্ট্রোক করে সেও মারা যায়। সত্যিকারের ভালোবাসার পরিশেষটা এভাবেই সমাপ্ত হয়। এজন্যই বলে ভালোবাসার বন্ধনটা না সত্যি অনেক শক্ত হয়। এই বন্ধনটা যখন বিচ্ছেদ ঘটে তখন কোনো এক পক্ষ লাশ হয়ে 3 হাত মাটির নিচে জায়গা করে নেয়। হ্যালো ভিউয়ার্স, গল্পটাকে নিয়ে কেউ আজে বাজে মন্তব্য করবে না, কারণ এটা কারো জীবন কাহিনী। যদি এটা সত্যি গল্প না হতো তাহলে মরা লাশকে জীবিত করাও কোনো ব্যাপার ছিল না, কারণ লেখকদের সেই রকমের ক্রিয়েটিভিটি থাকে। তবে এটা বাস্তব জীবনে দেখে কোনো পরিবর্তন আনতে পারলাম না। আর একটা কথা, অবনীকে কেউ খারাপ ভাববেন না, কারণ সত্যিকার্থে হয়েছিল কি, ভালোবাসার মানুষটা কাজের জন্য তাকে সময় দিতে পারতো না। সেটা তার কাছে অবহেলা মনে হতো, তাই সে অন্যের মোহে পড়ে যায়। আর মূলত রাজ নামের চরিত্রটাই মেয়েটাকে সেই দিকে ঝুঁকে পড়তে বাধ্য করেছে। কারণ খারাপ সময়ে যে একটু উপকারে আসে তাকে দেবতা মনে হয় আমাদের কাছে। আর অবনীরও কিছু বলছিল যে সে অন্যের সাথে রিলেশনে জড়িয়েছে। সেই দিকটাকে আমরা লক্ষ্য না করি, কারণ মানুষ বলতেই ভুল হয়। আমরা যদি একটু সুখের জন্য একটা মেয়েকে নিরলয়ে একা পেয়ে ধর্ষণ করতে পারি, তাহলে মেয়েরা কেন নিজের সুখের জন্য পথ খুঁজবে না? আর তাছাড়া আকাশের সিদ্ধান্তটাও ভুল, মরে যাওয়া সলিউশন না। আর এই গল্পের বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। ছেলেটা সত্যি মারা যায়, তবে মেয়েটা শোকে পাগল হয়ে যায়। তবে সে এখন কিছুটা নর্মাল আছে। তার নর্মাল হতে প্রায় 4 বছর সময় লাগে। তবে সে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আগের মতো আর নেই। পুরোপুরি পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রতি ওয়াক্ত নামাজের শেষে প্রিয় মানুষটার জন্য হাত তুলে খোদার কাছে দোয়া করে। এবার বিদায় হওয়ার পালা। গল্পের সাথে যারা যারা ছিলেন সকলকেই ধন্যবাদ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।